আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। ক্যারিয়ার প্ল্যানিং কাকে বলে এবং ক্যারিয়ার প্ল্যানিংয়ের কোন কোন পর্যায়ে কে বা কারা গ্রহণ করে থাকেন? 2016 সালে এই প্রশ্নটি একবার এসেছিল বিভাগীয় পরীক্ষায়। তো আবার যদি আসে সেজন্য আজকের আলোচনা। তো ক্যারিয়ার প্ল্যানিংয়ের প্রথমে সংজ্ঞা লিখতে পারে এইভাবে যে ক্যারিয়ার প্ল্যানিং সংক্রান্ত বা ক্যারিয়ার সংক্রান্ত পরিকল্পনা প্রণয়ন। এই যে ক্যারিয়ার সংক্রান্ত পরিকল্পনা প্রণয়ন এবং তা বাস্তবায়নের পদ্ধতিকেই ক্যারিয়ার প্ল্যানিং বলে। আবার বলছি, লক্ষ্য করি, ক্যারিয়ার সংক্রান্ত পরিকল্পনা প্রণয়ন এবং তা বাস্তবায়ন করার পদ্ধতিকেই ক্যারিয়ার প্ল্যানিং বলে। এখন এই ক্ষেত্রে আমরা জানি যে এই অন্যভাবেও বলতে পারি একটু ব্যাপক আকারে, সেটা হচ্ছে ক্যারিয়ার প্ল্যানিং হচ্ছে জীবনব্যাপী একটি নিরন্তর প্রচেষ্টার নাম, যা পেশা নির্বাচন, চাকরি বা পেশা নির্বাচন, চাকরির সাথে জীবনযাপন এবং চাকরি শেষে অবসর গ্রহণের পরের আমরা যে কার্যক্রমগুলি পরিকল্পনা মাফিক করে থাকি, তাই না? দেশ এবং দেশের মানুষের প্রত্যেক মানুষের স্বার্থ সংরক্ষণ করে যে বিষয়গুলি আমরা নিজের মতো করে পরিচালনা করতে পারি বা পরিকল্পনা করে থাকি, জীবনব্যাপী পরিকল্পনা, ক্যারিয়ার প্ল্যানিং। এক্ষেত্রে পেশা নির্বাচনের ক্ষেত্রে আমরা অনেক সময় সিদ্ধান্ততে ভুগি, তাই না? অনেকেই সিদ্ধান্ততে ভোগেন। ক্যারিয়ার প্ল্যানিং তাদেরও যথোপযুক্ত সিদ্ধান্ত গ্রহণে নির্দেশনা দিতে পারে। তাছাড়া শিক্ষা, অভিজ্ঞতা, চাকরি খোঁজার ক্ষেত্রেও ক্যারিয়ার প্ল্যানিং এই সচেতন মানুষের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ক্যারিয়ার প্ল্যানিং। তো এইভাবে আমরা ক্যারিয়ার প্ল্যানিংয়ের সংজ্ঞা লিখতে পারি। ক্যারিয়ার প্ল্যানিং হচ্ছে মূলত ক্যারিয়ার সংক্রান্ত পরিকল্পনা প্রণয়ন এবং তা বাস্তবায়নের পদ্ধতি। আচ্ছা, এবার আসি, এই ক্যারিয়ার প্ল্যানিংয়ের বিভিন্ন পর্যায় রয়েছে। একজন মানুষ, বিশেষ করে ব্যক্তি জীবনের 5টি পর্যায়ে ক্যারিয়ারের স্তর বিভিন্নভাবে পরিকল্পনা করে থাকে, 5টি স্তরে। তার মধ্যে প্রথম স্তর যাকে বলে স্বপ্নময় স্তর। এখানে শিক্ষা জীবন থেকে শুরু করে কর্মজীবনে প্রবেশের আগ পর্যন্ত এই সময়টাকে স্বপ্নময় সময় বলে। অধিকাংশ মানুষ জীবনের প্রথম 25 বছর অতিক্রান্ত করে সাধারণত এই স্বপ্নময় সময়ের ক্যারিয়ার প্ল্যানিংয়ের মধ্য দিয়ে। এই সময় ক্যারিয়ার সম্পর্কিত নানা প্রত্যাশা এবং স্বপ্ন একজন ব্যক্তির মনে জন্ম নেয় এবং অধিকাংশ ক্ষেত্রে কিছু বাস্তব হয়, আবার কিছু অবাস্তব হয়, তাই না? এইসব ক্যারিয়ার ভাবনা অনেক বছরের মধ্যে আমরা বিশেষ করে অনেক কিছুই আছে যেগুলো আমাদের অসমাপ্তির রূপ নিতে পারে এবং পরিণতিতে আমরা নিমজ্জিত হতে পারি বিভিন্ন ব্যর্থতায়। তাই এই ক্ষেত্রে ক্যারিয়ার প্ল্যানিং 25 বছর পর্যন্ত এই প্রথম স্তরের ক্যারিয়ার প্ল্যানিং পর্যায়ের মধ্যে পড়ে। এরপরে আসে প্রতিষ্ঠার স্তর। প্রথমটা হচ্ছে স্বপ্নময়, দ্বিতীয় স্তর হচ্ছে প্রতিষ্ঠার স্তর। অর্থাৎ ক্যারিয়ার প্ল্যানিংয়ের একজন ব্যক্তি শিক্ষা শেষে চাকরি এবং প্রথম চাকরি গ্রহণের সময়টা, এই চাকরি গ্রহণের প্রথম সময়টা অর্থাৎ 25 থেকে 35 বছর পর্যন্ত যে 10টা বছর, এই সময়টুকু সাধারণত এই দ্বিতীয় পর্যায়ের প্রতিষ্ঠার স্তর হিসেবে পড়ে। অর্থাৎ প্রথমটা হচ্ছে স্বপ্নময় স্তর, প্রতিষ্ঠার স্তর। এরপরে আসি এই মধ্যবর্তী স্তর। মধ্যবর্তী স্তরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্যারিয়ারের এই পর্যায়ে একজন ব্যক্তি তার কার্যতৎপরতা ক্রমাগত উৎকর্ষ সাধন করে স্থিতি পায় এবং কর্মতৎপরতায় ভাটা পড়লে আবার তার বিশেষ করে ক্যারিয়ারের সমস্যা হয়, তাই না? এবং এই ক্যারিয়ারের এই সময়টা এই মধ্যে সময়টা বেশ দীর্ঘতম সময় এবং 35 থেকে শুরু করে 55 বছর পর্যন্ত এই সময়টা এই মধ্যবর্তী স্তর হিসেবে গণ্য ক্যারিয়ার প্ল্যানিংয়ের। এরপরে আসি স্থিতি পর্যায়ে। স্থিতি পর্যায়ে ক্যারিয়ার প্ল্যানিংয়ের সময় একজন মানুষ সাধারণত পেশা সম্পর্কে নতুন কিছু আর শিখতে চায় না কিংবা শেখার আগ্রহ থাকে না। এই পর্যায়ে ব্যক্তি তার কর্ম সম্পাদনের মাধ্যমে পূর্ববর্তী বছরগুলোর তুলনায় কম দক্ষতার পরিচয় দিয়ে থাকেন। সাধারণত 55 বছরের পর হতে এই স্থিতি স্তরটা শুরু হয়ে থাকে। এরপরে সর্বশেষ হচ্ছে এই সমাপ্তি স্তর। কর্মজীবনের সমাপ্তি হয়, তাই না? এই স্তরে কর্মজীবনের সমাপ্তি হয়। তাহলে মোট 5টা স্তর। এটা হচ্ছে এই যে আমরা প্রথম থেকে দেখে আসার একবার স্বপ্নময় স্তর, প্রতিষ্ঠার স্তর, মধ্যবর্তী স্তর, স্থিতি স্তর এবং সমাপ্তি স্তর। শিক্ষা পরিকল্পনা কি? শিক্ষা পরিকল্পনার বৈশিষ্ট্যসমূহ আলোচনা করুন। এই প্রশ্নটি 2011 সালে একবার এসেছিল বিভাগীয় পরীক্ষায়। তা আবার যদি আসে সেজন্য আজকের আলোচনা। তো আমরা এইভাবে প্রথমে সংজ্ঞা লিখতে পারি সহজ ভাষায়, তাই না? যে শিক্ষা পরিকল্পনা হলো শিক্ষার মান উন্নয়নের জন্য প্রণীত পরিকল্পনা। শিক্ষা পরিকল্পনা হলো শিক্ষার মান উন্নয়নের জন্য প্রণীত পরিকল্পনা।
শিক্ষাকে যুগোপযোগী মানসম্পন্ন ও কার্যকর ও ফলপ্রসূ করার জন্য বর্তমান অবস্থার প্রেক্ষিতে ভবিষ্যতে কর্মপন্থা নির্ধারণ করা হচ্ছে এই শিক্ষা পরিকল্পনা। এইভাবেও লেখা যায় যে শিক্ষাকে যুগোপযোগী করা, মানসম্মত, কার্যকর এবং ফলপ্রসূ করার জন্য বর্তমান অবস্থার প্রেক্ষিতে, মানে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা আছে, যে শিক্ষা অবস্থা আছে, সেই তার অবস্থার উপর ভিত্তি করে ভবিষ্যতের পরিকল্পনা করা, এটা হচ্ছে শিক্ষা পরিকল্পনা। কোনো দেশের অর্থনৈতিক, সামাজিক এর বিভিন্ন যে উন্নয়নের স্তর রয়েছে, শিক্ষার অগ্রগতি এবং পশ্চাৎপদ যে সমস্ত জনগণ রয়েছে, সম্পদ, যে সীমিত সম্পদ আছে, সে সম্পদের বিবেচনায় এই শিক্ষা পরিকল্পনার ভিত্তি হিসেবে আমরা শিক্ষা পরিকল্পনা প্রণয়ন করতে পারি। তো শিক্ষা পরিকল্পনা এইভাবে লিখতে পারি। এরপরে আসি শিক্ষা পরিকল্পনার বৈশিষ্ট্য, তাই না? বৈশিষ্ট্যের মধ্যে, আচ্ছা আমি এখানে বৈশিষ্ট্যর পয়েন্টগুলি লিখে দিচ্ছি, এই পয়েন্টের আলোকে আমরা আলোচনা করব। যেমন কেন্দ্রীয় কর্তৃপক্ষ, সুনির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য, কার্যক্রমের পর্যবেক্ষণ, পরীক্ষণ ও মূল্যায়ন, তাই না? সর্বোচ্চ সাফল্য অর্জনের প্রচেষ্টা, সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ, ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন, বিশ্বের সাথে শিক্ষার সামঞ্জস্য, না, শিক্ষার প্রযুক্তি ব্যবহার, মানে এছাড়াও আরও আমরা নিজেদের মতো করে পয়েন্ট আকারে লিখতে পারি, অথবা পয়েন্ট ছাড়াও লিখতে পারি, তাই না? তো এই পয়েন্টগুলির কিন্তু ব্যাখ্যা দিতে হবে। ব্যাখ্যা আমরা নিজেদের মতো হয়তো পারবো, কারণ ব্যাখ্যা সাধারণত আমরা নিজেদের মতো করে লিখে থাকি, এটা মুখস্থ করে হয় না ব্যাখ্যা। পয়েন্টগুলি মনে রাখলেই ব্যাখ্যা লেখা সহজ। তো এবার আসি এই যে শিক্ষা পরিকল্পনা কি, শিক্ষা পরিকল্পনার উদ্দেশ্যসমূহ। তো উদ্দেশ্যসমূহ, তাই না? তো শিক্ষা পরিকল্পনা কি, আগের মতোই আমরা লিখতে পারি সংজ্ঞাটা কিছুক্ষণ আগে যেটা বলেছিলাম, যে শিক্ষা পরিকল্পনা হলো শিক্ষার মান উন্নয়নে প্রণীত পরিকল্পনা। শিক্ষা প্রণয়ন হচ্ছে শিক্ষার মান উন্নয়ন করার জন্য যে পরিকল্পনা, পূর্ব সিদ্ধান্ত গ্রহণ, তাই না? যেমন শিক্ষাকে যুগোপযোগী করা, মানসম্মত, কার্যকর ও ফলপ্রসূ করার জন্য বর্তমান শিক্ষা ব্যবস্থার পরিপ্রেক্ষিতে আমরা ভবিষ্যতের পরিকল্পনা গ্রহণ করে থাকি শিক্ষা সংক্রান্ত, তাই না? তো শিক্ষা পরিকল্পনা হচ্ছে সুনিশ্চিত একটি পরিকল্পনা গ্রহণ, যার সাথে বিভিন্ন টেকনিক্যাল, প্রশাসনিক সহ বিভিন্ন বিষয় জড়িত, এবং দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের স্তরের উপর বিবেচনা করে শিক্ষার অগ্রগতি বা পশ্চাৎপদ জনগণ এবং সম্পদের উপর ভিত্তি করে আমাদের এই শিক্ষা পরিকল্পনা করে থাকি। এবার আসি শিক্ষা পরিকল্পনার বিশেষ কয়েকটি লক্ষ্য ও উদ্দেশ্য। শিক্ষা পরিকল্পনার উদ্দেশ্য, প্রধান যে উদ্দেশ্য, সেটি হচ্ছে সাধারণ এবং স্বল্পতম সময়ের মধ্যে সাক্ষরতা অর্জনের মধ্য দিয়ে সর্বস্তরের জনগণের মধ্যে শিক্ষার আলো পৌঁছে দেওয়া। সর্বস্তরের জনগণ যাতে শিক্ষা পায় সেই বিষয়ে সজাগ থাকা, এটা শিক্ষার আলো আর মধ্যে আমরা শিক্ষার পরিকল্পনার মধ্যে এটা থাকতে হবে, তাই না? এটা উদ্দেশ্য হতে পারে। আচ্ছা, এইগুলি কিন্তু আমরা যা লিখেছি এখানে হুবহু এটাই লিখতে হবে না, এমনটি না, আমরা নিজেদের মতো করে লিখতে পারবো যদি এইটুকু এই সম্পর্কে ধারণা থাকে। এরপরে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা সামনে রেখে শিক্ষার পরিমাণগত দিক অর্জনের পাশাপাশি এর গুণগত উন্নয়নের দিক সাধন করে থাকে, তাই না? জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপট বিবেচনায় শিক্ষাকে আধুনিকরণ, তথ্য প্রযুক্তি সমৃদ্ধ করা, শিক্ষাকে ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণে সক্ষম করে গড়ে তোলা, সমাজের চাহিদা পূরণ ও আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে একটি নির্দিষ্ট কর্মসূচি প্রণয়ন করা এবং তা বাস্তবায়নের অর্জন ও নির্দেশনা প্রদান করা। এছাড়াও শিক্ষা লক্ষ্য অর্জনের অন্যতম বিষয় হচ্ছে শিক্ষা খাতের সীমিত বরাদ্দ দ্বারা পরিকল্পিত উপায়ে এর প্রতিদান লাভ করার চেষ্টা করা। প্রাথমিক বিদ্যালয়ে প্রবেশের সময় শিক্ষার্থীদের আনুষ্ঠানিকতার বিষয়ে থাকতে হবে, তাই না? সকল স্তরে শিক্ষা এবং সক্ষমতা অর্জনের প্রচেষ্টা গ্রহণ করা, এটাও শিক্ষার উদ্দেশ্য হতে পারে। শিক্ষার গুণগত মান উন্নয়নে পর্যাপ্ত শিক্ষক নিয়োগদান, দেশে এবং বিদেশে শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা, শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষা বিভিন্ন স্তরে প্রচলিত কারিকুলাম ও সিলেবাস পর্যালোচনা করে নতুন কারিকুলাম, উন্নত কারিকুলাম, সিলেবাস প্রণয়ন করা। অতএব শিক্ষা পরিকল্পনা হলো একটি বিশেষ করে যৌক্তিক পরিকল্পনা, যার মাধ্যমে মানুষ সচেতনভাবে জ্ঞান বৃদ্ধি প্রয়োগ করে শিক্ষার কতগুলো দিক চিহ্নিত করার মাধ্যমে এই অর্জনের পদ্ধতি ও সম্পদের তো এই ক্ষেত্রে এই শিক্ষা পরিকল্পনার উদ্দেশ্য, লক্ষ্যসমূহ যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই এগুলো আমরা সিরিয়ালভাবে লিখতে পারি। 1 নম্বরে লিখতে পারি শিক্ষার পরিকল্পনার উদ্দেশ্য হলো সাধারণ ও স্বল্পতম সময়ের মধ্যে সাক্ষরতা অর্জনের মধ্য দিয়ে সর্বস্তরে মানুষের শিক্ষার আলো পৌঁছে দেওয়া। সর্বস্তরে মানুষের মাঝে শিক্ষার আলো পৌঁছে দেওয়া। নির্দিষ্ট লক্ষ্যমাত্রা সাধনের শিক্ষার পরিমাণগত এবং অর্জনের পাশাপাশি শিক্ষার গুণগত দিক সাধন করা। জাতীয় আন্তর্জাতিক প্রেক্ষাপটে শিক্ষাকে আধুনিকরণ ও তথ্য প্রযুক্তি সমৃদ্ধ করা। শিক্ষাকে ভবিষ্যৎ প্রজন্মের
চাহিদা পূরণে ব্যবহার করা বা গড়ে তোলা, তাই না? সমাজের চাহিদা পূরণ এবং আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে শিক্ষা কর্মসূচি প্রণয়ন করা উচিত এবং এই শিক্ষা পরিকল্পনা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার লক্ষ্য হচ্ছে শিক্ষা অর্জনের ক্ষেত্রে শিক্ষা খাতে পরিকল্পিত বরাদ্দর মাধ্যমে অধিক লাভবান হওয়া, তাই না? এছাড়া আরও লিখতে পারি প্রাথমিক শিক্ষা প্রবেশের সময় বয়স উপযোগী শিক্ষার্থীদেরকে আনুষ্ঠানিক শিক্ষার মধ্যে আনা, সকল শিক্ষার্থীকে আনুষ্ঠানিক মানে কি প্রাতিষ্ঠানিক শিক্ষার্থীর মধ্যে আনা, সকলের জন্য শিক্ষা সাক্ষরতা অর্জনের প্রচেষ্টা গ্রহণ করা, এটা উদ্দেশ্য হতে পারে। শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য পর্যাপ্ত শিক্ষক নিয়োগদান এবং বিদেশে ও দেশের মধ্যে শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা, শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন স্তরে প্রচলিত কারিকুলাম সিলেবাস পর্যালোচনা, উন্নত তর কারিকুলাম ও সিলেবাস প্রণয়ন করা। অতএব শিক্ষা পরিকল্পনা হচ্ছে একটি যৌক্তিক পরিকল্পনা যার মাধ্যমে জ্ঞান বৃদ্ধি এবং শিক্ষার কতগুলো লক্ষ্য চিহ্নিত করে সেগুলি নির্দিষ্ট সময়ের মধ্যে অর্জন এবং সম্পদের পরিমাণ নির্ণয় করার মাধ্যমে শিক্ষাকে গুরুত্ব দিয়ে এই পরিকল্পনা তৈরি করা। শিক্ষা পরিকল্পনার প্রয়োজনীয়তা আলোচনা করুন। প্রশ্নটি 2011 সালে একবার এসেছিল, তা আবার যদি আসে বিভাগীয় পরীক্ষায়, সেজন্য আজকের এই আলোচনা। তো শিক্ষা পরিকল্পনা হলো শিক্ষার মান উন্নয়নের জন্য প্রণীত পরিকল্পনা। পরিকল্পনা ব্যতীত কোনো কাজ সুষ্ঠুভাবে সঠিকভাবে করা সম্ভব হয় না। সেজন্য এই বিশেষ করে আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য এই শিক্ষার পরিকল্পনা বা শিক্ষা সংক্রান্ত পরিকল্পনার গুরুত্ব অপরিসীম। যেমন দেশের কি পরিমাণ জনগণকে কি পরিমাণ শিক্ষা দিতে হবে এবং এর জন্য কি সময়, কতটুকু সময় ও সম্পদের ব্যবহার হবে, এই সম্পর্কে পরিকল্পনা করলে জানা যায়। এছাড়াও পরিকল্পিতভাবে জনগণকে কি পরিমাণে জনগণ কি পরিমাণে বৃদ্ধি পাচ্ছে এবং এর জন্য কি পরিমাণ প্রাথমিক ও মাধ্যমিক সহ বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষক প্রয়োজন হবে বা শিক্ষকদের সুযোগ সুবিধা প্রয়োজন হবে, সেটা পরিকল্পনার মাধ্যমে জানা যায়। শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা কীভাবে তাদেরকে সম্পাদন করা সম্ভব হয় সে বিষয়ে এই শিক্ষা পরিকল্পনার অন্তর্ভুক্ত থাকে। অর্থাৎ একটি দেশের প্রধান সম্পদ হচ্ছে মানুষ এবং মানুষের জ্ঞান। তাই মানুষকে মানব সম্পদে রূপান্তরের জন্য শিক্ষার বিকল্প নেই। শিক্ষার গুরুত্ব অপরিসীম এবং এই শিক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শিক্ষা পরিকল্পনা, তাই না? তাই শিক্ষা পরিকল্পনার গুরুত্ব আরও রয়েছে, যেগুলি আমি এখন পয়েন্ট আকারে এখানে আলোচনা করব। যেমন প্রথমে আসতে পারে সার্বজনীন প্রাথমিক শিক্ষা চালু করা, তাই না? প্রাথমিক শিক্ষা এই দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার লক্ষ্য উদ্দেশ্য ছিল নিম্নরূপ: সার্বজনীন প্রাথমিক শিক্ষা ব্যবস্থা চালু করা। এগুলোর পয়েন্টের ব্যাখ্যা আমরা দিতে হবে, ব্যাখ্যা আমরা নিজেদের মতো করে পারবো, তাই আমি পয়েন্ট আকারে আলোচনা করতেছি, শুধুমাত্র পয়েন্টগুলো লিখে দিচ্ছি। নিরক্ষরতা দূরীকরণের ভিত্তিতে গণশিক্ষা প্রবর্তন করা, গ্রাম ও শহরাঞ্চলের মধ্যে শিক্ষার সুযোগ সুবিধার বৈষম্য দূরীকরণ, শিক্ষা প্রসারের ক্ষেত্রে শিক্ষা প্রশাসনের বিকেন্দ্রীকরণ এবং পুনর্গঠন ইত্যাদি বিষয়ে এই পরিকল্পনা ছিল পঞ্চবার্ষিক পরিকল্পনায়। এছাড়াও এই শিক্ষার যে পরিকল্পনা এর গুরুত্ব অপরিসীম, কারণ এর মাধ্যমে সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য সাধন হয়। কার্যক্রমের পর্যবেক্ষণ, শিক্ষা সংক্রান্ত কার্যক্রম পর্যবেক্ষণ, পরীক্ষণ ও মূল্যায়ন সঠিক সময় নেওয়া যায়, সর্বোচ্চ সাফল্য অর্জনের সচেষ্ট হওয়া যায়, তাই না? এই পয়েন্টগুলোরও ব্যাখ্যা দিতে পারি আমরা। এবং সর্বোপরি ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে শিক্ষার মান ধারাবাহিকভাবে উন্নতি সাধন করা যায়। শিক্ষা পরিকল্পনা প্রণয়নের নীতিমালা বর্ণনা করুন। শিক্ষা পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে যে নীতিমালা সমূহ অনুসরণ করা হয় এগুলি বর্ণনা করুন। প্রশ্নটি যদি আসে আবার, কারণ 2013 সালে প্রশ্নটি একবার এসেছিল বিভাগীয় পরীক্ষায়, তাহলে কীভাবে লিখব সেই বিষয়ে আলোচনা করব। তো শিক্ষা পরিকল্পনা হচ্ছে শিক্ষার মান উন্নয়নের জন্য পরিকল্পনা, তাই না? সহজ। এখন বাংলাদেশের শিক্ষা পরিকল্পনা প্রণয়নের দায়িত্ব মূলত পরিকল্পনা কমিশনের বা শিক্ষা পরিকল্পনা যে কমিশন রয়েছে তাদের। দেশের শিক্ষা খাতের যাবতীয় উপাত্ত সরবরাহ করে থাকেন কে? শিক্ষা মন্ত্রণালয়। এবং এই সকল উপাত্তের ভিত্তিতে অর্থ মন্ত্রণালয় অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগ সম্পদের প্রাক্কলন করে পরিকল্পনার লক্ষ্যমাত্রা ও কৌশল প্রণয়ন করে থাকেন, তাই না? এখন শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন
উপখাতের উপর ব্যয় বরাদ্দের উপরে স্থির করে যে পরিকল্পনা কমিশন শাখার যে কমিশন যে পরিকল্পনা প্রণয়ন করে থাকেন, যে সমস্ত নীতিমালা অনুসরণ করে থাকেন, তারই ভিত্তিতে সাধারণত এই শিক্ষা পরিকল্পনার খসড়া কমিশন প্রাথমিকভাবে অনুমোদন করলে ওই চূড়ান্ত অনুমোদন দেয় সাধারণত এই অর্থনৈতিক কাউন্সিল, জাতীয় অর্থনৈতিক কাউন্সিল, তাই না? জাতীয় অর্থনৈতিক কাউন্সিল চূড়ান্তভাবে অনুমোদন দিয়ে থাকে। এবার এই নীতিমালা আমি যদি পয়েন্ট আকারে আলোচনা করি তাহলে লক্ষ্য করে দেখতে পাই, এক, শিক্ষা পরিকল্পনা অবশ্যই জাতীয় অর্থনৈতিক সামাজিক পরিকল্পনার অবিচ্ছেদ্য অংশ হতে হবে। শিক্ষা পরিকল্পনা হবে উন্নয়নমুখী এবং এতে অবশ্যই জাতীয় লক্ষ্য ও আদর্শের প্রতিফলন ঘটবে বা থাকবে। শিক্ষার উদ্দেশ্য এমনভাবে নির্ধারণ করতে হবে যাতে শুধু পরিমাণগত লক্ষ্য নয় বরং সার্বিক উন্নয়নের জাতীয় মূল্যবোধ, দৃষ্টিভঙ্গি ও প্রেরণার প্রতিফলন ঘটে। এটি খেয়াল রাখতে হবে। শিক্ষা ন্যূনতম চাহিদা পূরণ, সঠিক মূল্য এবং দেশে মেধার সঠিক মূল্যদান বা জাতীয় তথ্য লক্ষ্য ও আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে, সেটি খেয়াল রাখতে হবে। পরিকল্পনা অবশ্যই লিখিত এবং জনশক্তি উৎপাদনমুখী হতে হবে, তাই না? এবং শিক্ষার জন্য যে ব্যয় বরাদ্দ হবে সেটি বিনিয়োগ হিসেবে বিবেচনা করতে হবে, তাই না? বিনিয়োগ, শিক্ষার ব্যয়টা সর্বোত্তম বিনিয়োগ, এই হিসেবে এই শিক্ষা নীতিমালা প্রণয়ন করতে হবে। এছাড়াও আরও যে সমস্ত বিষয়গুলো আমরা আলোচনা করতে পারি সেটা হচ্ছে পরিকল্পনা হবে দীর্ঘমেয়াদী, তবে ফলাফলের নিরিখে তাকে স্বল্প এবং মধ্যমেয়াদী উদ্দেশ্য অর্জনের লক্ষ্য বিভক্ত করা যায়। শিক্ষা পরিকল্পনার অগ্রযাত্রা সাধারণত বিশেষ করে অগ্রগণনার ভিত্তিতে করতে হবে এবং বিভিন্ন শিক্ষা খাতের সম্পদ বন্টনের ভারসাম্য বজায় রেখে পরিচালনা করতে হবে। নতুন বিদ্যালয় প্রতিষ্ঠা, অধিক ছাত্রছাত্রী তথা পরিমাণগত দিক থেকে সম্প্রসারণের সঙ্গে গুণগত মান সম্প্রসারণ করতে হবে। পরিকল্পনা হবে উন্নয়নমুখী এবং জনগণকে উন্নয়ন ও পরিবর্তন এই সম্পর্কে সচেতন করে মননশীল করে গড়ে তুলতে হবে এবং এই পরিকল্পনা হবে সুগঠিত এবং প্রণয়ন ও বাস্তবায়নে সুস্পষ্ট নির্দেশ কাঠামোগত বিন্যাস উল্লেখ থাকবে। তো বিশেষ করে শিক্ষা পরিকল্পনার এই সমস্ত দিকসমূহ আমি অবশ্য এখানে উপস্থাপন করেছি। সম্বন্ধে আরও লিখতে পারি নিজেদের মতো করে যদি থাকে, তাই না? যেমন শিক্ষা পরিকল্পনার উদ্দেশ্য, কৌশল ও পলিসি হতে হবে নির্দিষ্ট, সুনির্দিষ্ট। তারপরে বিশ্বের সাথে তাল মিলিয়ে আধুনিক বর্তমান বিশ্বে টিকে থাকার জন্য শিক্ষা ব্যবস্থা বিশ্বের সাথে সামঞ্জস্য রেখে প্রস্তুত করতে হবে। তো সর্বোপরি আমরা পরিশেষে বলতে পারি যে এই উপরোক্ত নীতিমালা সমূহের উপর ভিত্তি করে শিক্ষা পরিকল্পনা গৃহীত হলে শিক্ষার মান উন্নয়ন সম্ভব হবে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। বার্ষিক শিক্ষা পরিকল্পনা প্রণয়নকালে লক্ষণীয় বিষয়সমূহ আলোচনা করুন। তো বার্ষিক শিক্ষা পরিকল্পনা হচ্ছে এই শিক্ষার মান উন্নয়নের জন্য পরিকল্পনা, তাই না? কিন্তু সেটা 1 বছরের জন্য যদি হয় সেটা হবে বার্ষিক। তাই আমরা শুরুতে এইভাবে লিখতে পারি, বার্ষিক শিক্ষা পরিকল্পনা বলতে সাধারণত বিদ্যালয়ের সারা বছরের শিক্ষা দান সহ যাবতীয় এবং সামগ্রিক পরিকল্পনাকে বোঝানো হয়েছে। অর্থাৎ বার্ষিক শিক্ষা পরিকল্পনা বলতে সারা বছর ধরে শিক্ষা এবং শিক্ষা সংক্রান্ত সামগ্রিক পরিকল্পনা, যাবতীয় কার্য সংক্রান্ত পরিকল্পনাকে বোঝায়। এক্ষেত্রে আগামী বছরের বাৎসরিক কার্যক্রমের পরিকল্পনা চলতি বছরের শেষে দিকে আমরা সাধারণত পরিকল্পনা প্রস্তুত করে থাকি। তা না হলে আগামী শিক্ষা বছরে নানা রকম সমস্যার সৃষ্টি হতে পারে, তাই না? সুপরিকল্পিতভাবে কাজ করার কঠিন হয় যদি আগে থেকে পরিকল্পনা না করি। তো এক্ষেত্রে বার্ষিক শিক্ষা পরিকল্পনা প্রণয়নকালে লক্ষণীয় যে সমস্ত বিষয় সেগুলি হচ্ছে, যেমন বার্ষিক শিক্ষা পরিকল্পনার প্রণয়নকালে যে সমস্ত বিষয় গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে তা নিম্নে সংক্ষেপে আলোচনা করা হলো। এখানে আমরা একটা একটা করে পয়েন্ট আকারে আলোচনা করতে পারি। সারা বছরে সরকারি ছুটি, বিভিন্ন ছুটি কতদিন সেটা নির্ধারণ করতে হবে। বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠান এবং উৎসবের তারিখ নির্ধারণ করতে হবে। যেমন আমরা এপিএ চুক্তি যখন করি তখন এপিএতে কিন্তু এই সমস্ত বিষয়গুলো উল্লেখ থাকে, না? কত তারিখে কী হবে, কোন অনুষ্ঠান কোন মাসে হবে, এগুলো আমরা আগে থেকে নির্ধারণ করি। বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান, বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠান, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান, বিদ্যালয়ের ধর্মীয় অনুষ্ঠান, এসএসসি পরীক্ষার বিদায় অনুষ্ঠান, পুরস্কার বিতরণী, অভিভাবক দিবস ইত্যাদি তারিখ নির্ধারণ সহ একটি পরিকল্পনা করতে হয়। এবং তারিখ নির্ধারণ না পারলেও অন্তত কোন সপ্তাহে কোনটা করব, কোন মাসের কোন সময় করব সেটা নির্ধারণ করতে হয় এই বার্ষিক শিক্ষা পরিকল্পনার ক্ষেত্রে।
সারা বছরে বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের মধ্যে সমভাবে কর্ম বন্টন করা হয় রুটিনের মাধ্যমে, তাই না? এছাড়াও সমস্ত ছুটি ছাটা বাদ দিয়ে সারা বছরে কতদিন কার্যদিবস আছে তার উপর ভিত্তি করে বিভিন্ন বিষয় নির্ধারণ করা হয় প্রতিষ্ঠান পরিচালনা সংক্রান্ত। এছাড়াও রয়েছে যে শিক্ষাক্রমের ক্ষেত্রে কর্মসূচি পরিকল্পনার জন্য সারা বছরব্যাপী সময়ের সাথে মিল রেখে প্রতিটি শ্রেণীর পাঠ্যসূচিতে যথারীতিভাবে ভাগ করে নিতে হয় এবং এর মধ্যে মাসিক পরীক্ষা, সাময়িক পরীক্ষা ও বার্ষিক পরীক্ষাসমূহ স্থাপন করতে হবে, যে কোন সময় কোন পরীক্ষা হবে, তাই না? সেটা আগে থেকে ঠিক করে নিতে হয়, যাকে বলে বার্ষিক শিক্ষা পরিকল্পনা। এবং এছাড়াও সারা বছরে কোন সময়ে প্রাকৃতিক অবস্থা, কোনো সময় যদি প্রাকৃতিক অবস্থা হয় বা সেই বিবেচনার প্রাকৃতিক কোনো দুর্যোগের সৃষ্টি হয়, সেই বিবেচনা মাথায় রেখেও কিন্তু আমাদের এই কর্ম পরিকল্পনা প্রণয়ন করা প্রয়োজন হয়। এবং আমরা যখন বিশেষ করে বিভিন্ন বিজ্ঞান বিষয় সহ আরও বিভিন্ন বিষয়ের ব্যবহারিক যে সমস্ত শ্রেণী কার্যক্রম পরিচালিত হয় সেগুলি মিল রেখে সেই ব্যবহারিক ক্লাসগুলির সাথে মিল রেখে, ব্যবহারিক কাজগুলির সাথে মিল রেখে আমাদের বার্ষিক পরিকল্পনা প্রণয়ন করতে হয়। কিন্তু এর প্রণয়নের সময় কে করবে, কারা কীভাবে করবে, তাই না? বিদ্যালয়ের বার্ষিক শিক্ষা পরিকল্পনা প্রণয়নের প্রধান দায়িত্ব কিন্তু প্রধান শিক্ষকের। এবং প্রধান শিক্ষক কী করবে? তিনি শিক্ষকদের দক্ষতা এবং অভিজ্ঞতা ব্যবহার করে বিশেষ করে সুনিশ্চিত করে একটি মিটিং এবং সংগৃহীত সিদ্ধান্তের মাধ্যমে কাজের দায়িত্ব বা একটি কমিটির উপর অর্পণ করতে পারেন। মানে একটি কমিটি গঠন করার মাধ্যমে তাদের উপর অর্পণ করতে পারেন। এবং এই কমিটি নির্দিষ্ট সময়ের মধ্যে পরিকল্পনা খসড়া তৈরি করে তার ভালো মন্দ আলোচনা এবং সংশোধনের জন্য পরবর্তী মিটিংয়ে উপস্থাপন করবে। এছাড়াও প্রণীত পরিকল্পনাটি পুঙ্খানুপুঙ্খরূপে বা ভালোভাবে আলোচিত হয়ে প্রয়োজনীয় সংশোধন থাকলে সেই সংশোধনের পর চূড়ান্ত রূপ লাভ করবে। এবং এই চূড়ান্ত বার্ষিক পরিকল্পনা কমিটি যথারীতি টাইপ ও মুদ্রিত করে শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য সহ অন্যান্য ব্যক্তিবর্গের মাধ্যমে এটি বিতরণ করতে হবে। তো বার্ষিক শিক্ষা পরিকল্পনার মধ্যে বিদ্যালয়ের প্রশাসনের ফলপ্রসূ করার জন্য আরও যে সমস্ত বিষয়ে গুরুত্ব দিতে হয় যেগুলি এখানে নিম্নে উপস্থাপন করা হলো। যেমন বিদ্যালয়ের প্রতিটি শিক্ষক স্ব বিষয়ের কতটি ক্লাস নেবেন বা কতটি ক্লাসের মাধ্যমে সিলেবাস শেষ করতে হবে তা নিয়ে ধারণা করতে পারেন। এবং যথাযথভাবে কার্যক্রম পরিচালনার জন্য অর্থ ও উপকরণ সমূহের সংগ্রহের জন্য প্রস্তুতি নেওয়া সম্ভব হয়, তাই না? কোন সময় কী করতে হবে তার আগাম সিদ্ধান্ত নিতে পারে। বিভিন্ন কাজের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক কর্মচারীগণকে পরিকল্পনার আলোকে বা কর্মসূচিতে বিস্তারিত বিন্যাস সম্পন্ন করে তার পরিচালনার পথ সুগম করতে পারে। সর্বোপরি এই বিষয়গুলির জন্য এই বার্ষিক শিক্ষা পরিকল্পনা গুরুত্বপূর্ণ। আচ্ছা, আর একটু আলোচনা করা যায়, আরও কিছু তথ্য লেখা যায়। যেমন পরিকল্পনার মাফিক সমস্ত কাজ সম্পাদন করতে পারলে এই বছরের শেষ দিকে কাজে তাড়াহুড়া থাকে না, এটা একটা সুবিধা, তাই না? শিক্ষার্থীরা শিক্ষা পরিকল্পনা অনুসারে যদি প্রতিটি বিশেষ করে কাজে অংশগ্রহণ করে এবং কাজ শেষ করতে পারে, তার লক্ষ্যমাত্রা, শিক্ষা সংক্রান্ত যাবতীয় লক্ষ্যমাত্রা সফলতা অর্জন করা সম্ভব হয়। এবং বিদ্যালয়ে সারা বছর কর্মমুখর থাকে, তাই না? এবং সর্বোপরি বার্ষিক শিক্ষা পরিকল্পনা করা হলে সারা বছর সমান তালে কাজ করতে পারে, ফলে কখনো বেশি বা কম চাপের প্রয়োজন বোধ হয় না। এরপরেও যদি অনেক সময় আমাদের অনাকাঙ্ক্ষিতভাবে কোনো বার্ষিক দুর্যোগের সৃষ্টি হয়, সেটাও মোকাবেলা করা সম্ভব হয় যদি সুনিশ্চিত এরকম বার্ষিক শিক্ষা পরিকল্পনার মাধ্যমে আমরা কাজ সম্পাদন করতে পারি। তো প্রিয় সুধীবৃন্দ, এই ছিল আজকের আলোচনা। আমি অল্প করে একটা প্রশ্ন। বাংলাদেশের শিক্ষা পরিকল্পনা প্রণয়নের সমস্যাসমূহ কি বিবরণ দিন। মানে বাংলাদেশের আমরা জানি পরিকল্পনা হচ্ছে, এই শিক্ষা পরিকল্পনা হচ্ছে শিক্ষা সংক্রান্ত কার্যক্রম পরিচালনার জন্য যে পরিকল্পনা, শিক্ষার মান উন্নয়নের জন্য যে পরিকল্পনা। কিন্তু এই শিক্ষা সংক্রান্ত পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে কিছু সমস্যা আছে। সেই সমস্যাগুলি কি ব্যাখ্যা দিতে হবে, তাই না? শিক্ষা পরিকল্পনার উপর নির্ভর করে শিক্ষার অগ্রগতি এবং সাফল্য, প্রথমে এটা লিখতে পারি। তারপরে লিখতে পারি শিক্ষা পরিকল্পনা যদি সঠিকভাবে প্রণীত না হয় তাহলে এই শিক্ষার অগ্রগতি এবং সাফল্য ব্যাহত হয়। এমনকি শিক্ষা পরিকল্পনা যদি সঠিকভাবে প্রণয়ন না করা হলে তাহলে সেই পরিকল্পনা বাস্তবায়নের মধ্যে জটিলতা দেখা দেয়। যে কোনো পরিকল্পনা সঠিকভাবে প্রণীত না হলে জটিলতা দেখা যায় বাস্তবায়নের ক্ষেত্রে। পরিকল্পনার বাস্তবায়নের জন্য এই যে টাইম, সময়
এনার্জি, শক্তি অ্যান্ড মানি মানে অর্থ, সময়, শক্তি এবং সময়, সামর্থ্য এবং অর্থ, এই তিনটি বিষয় বিশেষ করে গুরুত্বপূর্ণ। তাই এই তিনটি বিষয়ের অবচয় হয় যদি আমাদের সঠিক পরিকল্পনা বাস্তবায়ন না হয়। কাজে শিক্ষা পরিকল্পনা হতে হবে সঠিক এবং যথাযথ, তাই না? তা না হলে সময় নষ্ট হবে, আবার বিশেষ করে অর্থ নষ্ট হবে। এবং বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে শিক্ষা পরিকল্পনা প্রণয়নের তৈরি করা অনেক কষ্টসাধ্য এবং জটিল হয়, কারণ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে সঠিক পরিকল্পনা মাফিক কাজ করা অনেক সময় কঠিন হয়। এই ভূমিকাতে আমরা এরকম কিছু লিখব, তারপরে আমরা এখানে কিছু পয়েন্ট দেখাই দিচ্ছি। এই পয়েন্টগুলির ব্যাখ্যা দিতে হবে কিন্তু বিস্তারিত। শিক্ষা পরিকল্পনা প্রণয়নকালে সাধারণত যে সমস্ত সমস্যার সম্মুখীন হয় তা নিম্নরূপ বা নিম্নে আলোচনা করা হলো বলে আমরা এই যে যেমন নানা ধরনের প্রশাসনিক সমস্যা নানা ধরনের, যেমন শিক্ষা পরিকল্পনা প্রণয়ন করার জন্য প্রয়োজন শিক্ষাবিদ এবং পরিকল্পনাবিদ। কারণ এই শিক্ষা পরিকল্পনা প্রণয়ন করার একটি জটিল বিষয় হচ্ছে টেকনিক্যাল কাজ আছে কিছু, আবার কম্পিউটারাইজ যে সমস্ত প্রযুক্তিগত কাজ আছে, এইগুলির মধ্যে অনেক সময় দ্বিধাদ্বন্দ্ব দেখা দেয়, কোনটা কি সমস্যা, বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। তাই প্রশাসনিক সমস্যা একটি সমস্যা আছে, এগুলো কিন্তু ব্যাখ্যা দিতে হবে। বই পড়লে আমরা ব্যাখ্যা পারবো অথবা নিজেদের মতো করে লিখব। পরের পয়েন্টটা হচ্ছে পর্যাপ্ত অর্থ এবং সম্পদের সমস্যা। বাংলাদেশের ক্ষেত্রে এটা একটি খুব গুরুত্বপূর্ণ সমস্যা। উন্নয়নশীল দেশে অর্থ এবং সম্পদের সমস্যা রয়েছে এবং শিক্ষা পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে এই সমস্যা আরও প্রকট দেখা দেয়। কারণ শিক্ষা পরিকল্পনা অনুযায়ী বরাদ্দকৃত অর্থ নানা কারণে ঠিক সময় পেতে গড়িমসি হয়, ফলে শিক্ষা পরিকল্পনার মাফিক কাজ করা সম্ভব হয় না। এইভাবে আমরা ব্যাখ্যা দিব কিন্তু। আচ্ছা, ব্যাখ্যা আমি আর দিচ্ছি না, আমরা নিজেদের মতো করে পারবো। এর ছাড়াও আছে রাজনৈতিক সমস্যা, রাজনৈতিক অস্থিরতা সহ বিভিন্ন সমস্যা রয়েছে। শিক্ষা সংক্রান্ত সঠিক উপাত্ত সংগ্রহ এবং সংরক্ষণের সমস্যা, মানে শিক্ষা সংক্রান্ত যে সমস্ত উপকরণ রয়েছে সেগুলি পাওয়াও, সংগ্রহ করাও জটিলতা রয়েছে, অর্থের ব্যাপার আছে অনেক কিছু, আবার সেগুলি সংরক্ষণ করাও সমস্যা। আচ্ছা, এগুলি কিন্তু ব্যাখ্যা দিতে হবে, বারবার বলছি আমি। এবার শিক্ষা সংক্রান্ত যে সমস্ত বিশেষ করে আন্তর্জাতিক বাস্তবতার নিরিখে শিক্ষা পরিকল্পনা প্রণয়নের সমস্যা রয়েছে। আন্তর্জাতিক বাস্তবতার নিরিখে মানে বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থা পরিচালনা করার জন্য এই শিক্ষা পরিকল্পনার ক্ষেত্রে যে সমস্ত জটিলতা রয়েছে এইখানে আলোচনা করতে হবে। আচ্ছা, এই পয়েন্টগুলির আলোচনা যদি আমাদের করতে হয় তাহলে কিন্তু বই পড়তে হবে অথবা নিজেদের মতো করে সুন্দর করে লিখতে হবে। শুধু পয়েন্ট লিখলেই হবে না, পয়েন্টের ব্যাখ্যা দিতে হবে। আমি এখানে প্রশ্নটি ছোট করার জন্য আর পয়েন্টের ব্যাখ্যা দিলাম না, কারণ পয়েন্টের ব্যাখ্যা আমি যাই লিখি না কেন ওই শেষমেশ সবাই নিজের মতো লেখে, পয়েন্টগুলো মনে থাকলে ব্যাখ্যা লেখা যায়। তো প্রিয় সুধীবৃন্দ, এই ছিল আজকের আলোচনা। আমি অল্প অল্প করে আলোচনা করি। তো পরের সেশনটি দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।